অস্তিত্ব রক্ষায় পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করবে। সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশনের তথ্য মতে পরমাণু অস্ত্র সংখ্যায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব। সময়ের সঙ্গে সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি সত্যি একটি বৈশ্বিক সংঘাত শুরু হয় তবে কোন দেশ কোন পক্ষ নেবে, আর সেই যুদ্ধে বাংলাদেশের অবস্থানই বা কি হবে? আমাদের এখনকার বা এই মুহূর্তের খবর হচ্ছে, পাক সেনাদের হামলায় যা ঘটল ভারতে, মার্কিন মন্ত্রীর সমর্থন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ভারত পাকিস্তান এই যুদ্ধে এবার পাকিস্তান ঢুকে পড়ল ভারতের মধ্যে, উড়িয়ে দিল চেকপোস্ট, সমর্থন করল মার্কিন মন্ত্রী। গুরুত্বপূর্ণ তথ্য আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। নীতিমতো অস্তিত্ব রক্ষায় পাকিস্তান প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে, সেই হুঁশিয়ারিও দিচ্ছে শাহবাজ শরীফের সরকার। বৈশ্বিক বিভিন্ন সূচকের বরাত দিয়ে গণমাধ্যমগুলো দুই দেশের পরমাণু অস্ত্রের সংখ্যা প্রকাশ করেছে। সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশনের তথ্য মতে পরমাণু অস্ত্র সংখ্যায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। শাহবাজ শরীফের দেশটির হাতে থাকা নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা 200-র বেশি। ভূমি, সমুদ্র আর আকাশ সব দিক থেকেই পরমাণু অস্ত্র ছোড়ারও সক্ষমতা রয়েছে পাকিস্তানের। আবাবিল শাহিন 3 ভারতের যে কোনো স্থানে পরমাণু হামলা চালাতে সক্ষম। তবে ভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো দিল্লির হাতে পরমাণু অস্ত্র পাকিস্তানের চেয়ে বেশি বলে জানাচ্ছে। দিল্লির তথ্য মতে পাকিস্তানের 170টির বিপরীতে ভারতের ভাণ্ডারে 180টি পরমাণু অস্ত্র রয়েছে। এসব অস্ত্র বহনে মোদি বাহিনীর হাতে রয়েছে অগ্নি 3 ও 5 সহ ফ্রান্সের কাছ থেকে কেনা রাফাল যুদ্ধ বিমান। পরমাণু হামলা চালাতে সক্ষম ক্রুজ মিসাইলও রয়েছে ভারতীয় বাহিনীর ভাণ্ডারে। পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে কাশ্মীর নিয়ে আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধ এখন যে কোনো সময়ে। এমনকি ভারত যদি প্রতিশোধ নিতে পাকিস্তানের অভ্যন্তরে সীমিত কোনো আক্রমণও করে, তার জবাব দিতে পুরোদমে প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তানের সামরিক বাহিনী। চিরবৈরী এই দুই দেশ সাম্প্রতিক সময়ে অস্ত্র বাড়িয়েছে পাল্লা দিয়ে, বাদ পড়েনি পরমাণু সক্ষমতাও। পেহেলগাম ঘটনাকে কেন্দ্র করে দুই দেশ যুদ্ধে জড়ালেও তাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে কিনা সেই নিয়েও চলছে নানা জল্পনা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান শুরু থেকেই প্রথমে হামলা চালানোর নীতি বজায় রেখেছে, যেখানে কেবলমাত্র আক্রান্ত হলেই তার জবাব দিতে পরমাণু অস্ত্র ছোড়ার নীতি রয়েছে ভারতের। শাহবাজ শরীফের একাধিক মন্ত্রী এরই মধ্যে জানিয়েও দিয়েছেন, সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পরমাণু হামলা চালিয়েই জবাব দেয়া হবে। ভারত যদি পাকিস্তানের কোনো অঞ্চল দখলে নেয় বা দেশটির বন্দর সহ অর্থনৈতিক ভিত্তিকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, তাহলে ভাণ্ডারে থাকা বিধ্বংসী এই অস্ত্র আসতে পারে যুদ্ধের ময়দানে। তাই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে প্রথম পরমাণু হামলা হতে পারে পাকিস্তানের দিক থেকেই। বিশ্ব রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এখন আর নিছক জল্পনা নয়। ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান প্রণালীর সামরিক উত্তেজনা, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল দ্বন্দ্ব, গাজা ইসরায়েলি আগ্রাসন এবং উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সব মিলিয়ে বৈশ্বিক স্থিতিশীলতা এখন প্রশ্নবিদ্ধ। যদি সত্যি একটি বৈশ্বিক যুদ্ধ শুরু হয়, তবে কোন দেশ কোন জোটে দাঁড়াবে? বিশ্লেষকদের মতে সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেবে পশ্চিমা জোটকে। এই জোটে থাকবে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ন্যাটো সদস্য দেশগুলো। ভারত সরাসরি অংশ না নিলেও কোয়াড এবং আকুসের মাধ্যমে পশ্চিমা ঘনিষ্ঠ মিত্র হিসেবে থাকবে বলেই ধারণা। অন্যদিকে রাশিয়া ও চীন গঠন করতে পারে একটি অপশ্চিমা জোট। তাদের পাশে থাকার সম্ভাবনা রয়েছে ইরান, উত্তর কোরিয়া, পাকিস্তান, সিরিয়া এবং কিছু আফ্রিকান রাষ্ট্রের। বিশেষজ্ঞরা বলছেন,
এই জোট অর্থনৈতিকভাবে তুলনামূলক দুর্বল হলেও সামরিক ও কৌশলগতভাবে আগ্রাসী ভূমিকা নিতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভারত একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদার, অন্যদিকে রাশিয়ার পুরনো মিত্র। ফলে যুদ্ধ শুরু হলেও ভারসাম্য রক্ষা করা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অপরদিকে পাকিস্তানের অবস্থান তুলনামূলক স্পষ্ট। অর্থনৈতিক সংকটে থাকা দেশটি চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশ বহুদিন ধরে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় নীতি অনুসরণ করছে। দেশটি যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে সমানভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। যদিও বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে কিছুটা দূরত্ব স্পষ্ট, তবুও যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ সম্ভবত নিরপেক্ষ অবস্থান নেবে। তবে মানবিক সহায়তা ও শরণার্থী সংকটে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ না চাইলেও প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে কৌশলগত ভারসাম্য বজায় রাখা, বিশেষ করে যখন একদিকে চীনের অর্থনৈতিক সম্পর্ক, অন্যদিকে ভারতের ভূরাজনৈতিক ঘনিষ্ঠতা এবং পশ্চিমাদের উন্নয়ন সহযোগিতা রয়েছে। এদিকে সৌদি আরব, তুরস্ক ও ইরান, এই তিন দেশের মধ্যে দ্বন্দ্ব থাকলেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইরান স্পষ্টভাবেই রাশিয়া চীন জোটে যাবে বলে ধারণা করা হচ্ছে, যদিও সৌদি আরব ও তুরস্কের অবস্থান এখনো পুরোপুরি নির্ধারিত নয়। বিশ্বযুদ্ধের সম্ভাবনা বাস্তব হয়ে উঠলে গড়ে উঠতে পারে নতুন বিশ্ব মানচিত্র। তবে বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক বুদ্ধিমত্তা, জোট নিরপেক্ষতা এবং কৌশলগত বন্ধুত্বই হবে ছোট দেশগুলোর টিকে থাকার চাবিকাঠি। পাকিস্তানি বাহিনী পাল্টা হামলা করেছে ভারতের সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস হয়েছে। এটা কিছুক্ষণ আগের সংবাদ। এতে বলা হয়েছে যে 29 থেকে 30 এপ্রিল লাইন অফ কন্ট্রোল মানে LOC কায়ানি এবং মন্ডল সেক্টরের মধ্যে ভারতীয় সেনারা ছোট অস্ত্র চালিয়ে পরীক্ষামূলকভাবে পাকিস্তানকে নাস্তানাবুদ করতে চায়। এরপর পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেয়। ওই সময় ভারতীয় পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি সেনাবাহিনী হামলা চালায়। সরকারি টিভি চ্যানেল PTV আলাদা প্রতিবেদনে জানিয়েছে যে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাদের একাধিক চেকপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা যে কোনো মূল্যে নিজেদের অখণ্ডতা ধরে রাখতে চান এবং LOC-তে কোনো ধরনের লঙ্ঘনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি খবর জানিয়ে রাখি, এটা অবশ্য দিনের ভাগের খবর। আপনারা কেউ কেউ জানলেও জানতে পারেন যে পাকিস্তানি যুদ্ধ বিমান দেখে পালালো ভারতের 4টি রাফাল যুদ্ধ বিমান। এই রাফাল যুদ্ধ বিমান হচ্ছে ফ্রান্সের তৈরি। এই মুহূর্তে বিশ্বের যদি 3টি যুদ্ধ বিমানের কথা বলি, তাহলে রাফাল বিমান হচ্ছে অন্যতম। ভারতের কাছে বেশ কটি ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান রয়েছে। ইতোমধ্যে আরো কয়েকটি বিমান কেনার জন্য চুক্তি সম্পন্ন করেছে ভারত ফ্রান্সের সঙ্গে। যাই হোক, এই রাফাল বিমান দিয়ে মূলত LOC-তে মানে সীমান্ত রেখা বরাবর ভারতের এই 4টি রাফাল বিমান পর্যবেক্ষণ করছিল। কিন্তু এই পর্যবেক্ষণের গতিবিধিকে টার্গেট করে যখনই পাকিস্তানের যুদ্ধ বিমান পাকিস্তানের ভূখণ্ড থেকে ছুটে আসতে থাকে বা রাফাল বিমানকে লক্ষ্য করে এগুতে থাকে, তখন LOC মানে এই সীমান্ত বরাবরের জায়গা থেকে দ্রুত পালাতে থাকে ভারতের 4টি যুদ্ধ বিমান। প্রিয় দর্শক, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রতি মুহূর্তে বাড়ছে এবং এখন এটি সংঘাতে রূপ নিয়েছে। ইতোমধ্যে নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীর সব প্রধানদের ডেকে বলে দিয়েছেন যে যখন যেখানে হামলা করতে হবে ঠিক সেখানেই আপনাদেরকে হামলা করার অনুমতি দিয়ে দেওয়া হলো। প্রিয় দর্শক, এইরকম পরিস্থিতিতে পাকিস্তান যে একটি নিরপেক্ষ তদন্ত চেয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, পেহেলগামের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, যাতে ভারত একতরফা ভাবে পাকিস্তানকে দোষারোপ করতে না পারে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই আন্তর্জাতিক স্বচ্ছ ও পক্ষপাতহীন তদন্তের আহ্বানের সঙ্গে ইতোমধ্যে একমত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী রবিন রাফেল।
তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, শাহবাজ শরীফ যে আহ্বান জানিয়েছেন এই আহ্বানের মধ্যে যৌক্তিকতা রয়েছে। সুতরাং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক স্বচ্ছ ও নিরপেক্ষ একটি তদন্ত কমিশন গঠন করা। অনলাইন নিউজ জিও বলছে যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে জিও নিউজ প্রোগ্রাম ক্যাপিটাল টকে সাংবাদিক হামিদ মীরের সঙ্গে একটি টক শো করেন এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী রবিন রাফেল। তিনি বলেন যে পাকিস্তানের পেহেলগাম হামলায় যে পক্ষপাতহীন তদন্তের প্রস্তাব দিয়েছেন শাহবাজ শরীফ তা ইতিবাচক। তিনি আরো বলেন, একটি ঘটনা ঘটে যাওয়ার 5 মিনিটের মধ্যে তার জন্য কাউকে অভিযুক্ত করা ভীষণভাবে অনুচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট এই উত্তেজনা প্রশমনে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ভূমিকা রাখতে হবে বলেও আহ্বান জানান মার্কিন লেডি সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী রবিন রাফেল। এখন রবিন রাফেলের এই আহ্বানে কি কর্ণপাত করবে ভারত? রবিন রাফেল সুস্পষ্টভাবেই শাহবাজ শরীফের পক্ষ নিলেন। এখন দেখা যাক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পক্ষ নেওয়ার পরিপ্রেক্ষিতে কি বলে। যদিও আমরা বিভিন্ন তথ্য মারফত জানতে পারছি যে একটি অনিবার্য যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে দুটি রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। ভারতের বিজেপি সরকার মনে করছে এটা হচ্ছে প্রেস্টিজ ইস্যু, সুতরাং কোনো না কোনো ভাবে পাকিস্তানকে দমাতে হবে। আরেকটি খবর হচ্ছে যে ভারতের সেনা কর্তৃপক্ষের কর্মকর্তারা ইতোমধ্যে মানে আজকেই পাকিস্তানের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক যে সীমান্ত আইন আছে সেটিও লঙ্ঘন করছে। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের সেনাবাহিনীকে হুঁশিয়ার দেওয়া হলে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয় যে আমরাও বসে থাকবো না, আঙ্গুল চুষবো না, প্রয়োজনে পাল্টা ব্যবস্থা গ্রহণ করব। মানে এই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এটি একটি টেলিফোন আলাপ। এই দু বাহিনীর মধ্যে যুদ্ধের আগে এই ধরনের আলাপ হবার রীতি কিন্তু আছে। পাকিস্তানের সঙ্গে ভারত এই আলাপটি সেরে নিল বিশ্লেষকরা বলছেন। প্রিয় দর্শক, এর মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিনি বলেছেন আগে পাকিস্তান হামলা করবে না, যদি ভারত হামলা করে তবেই পাকিস্তান পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। আমরা দেখলাম যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর যখনই ভারতীয় সেনারা ছোট ছোট অস্ত্র দিয়ে পরীক্ষামূলকভাবে পাকিস্তানে আঘাত হানলো, তখন পাকিস্তান পাল্টা আক্রমণ চালিয়ে কয়েকটি চেকপোস্ট এগুলো ভারতের অভ্যন্তরে মানে সীমান্তের ভেতরে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। তো যাই হোক, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আসেন ইসহাক দার। এ সময় পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন যে পেহেলগাম নিয়ে ভারত রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে, এটির জন্য পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। ইসহাকদার আরো বলেছেন যে বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি যে পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করবে না। যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয় তবে আমরা অত্যন্ত শক্তিশালী জবাব দেব। পাক পররাষ্ট্রমন্ত্রী আরো অভিযোগ করেন যে তারা সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার, তারা কোনোভাবেই বেসামরিকদের হত্যাকে সমর্থন করে না, তা যে কারণেই হোক। তিনি উল্লেখ করেন পবিত্র কোরআনে বলা আছে যে কেউ একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, আর কেউ যদি একজনকে বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো। পাকিস্তান এই নীতি মেনে চলে, এটা ইসহাকদারের মন্তব্য। এখন দেখুন, ইসহাকদারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করও কিন্তু কথা বলেছেন। তিনি কি কথা বলেছেন? তিনি বলেছেন যে পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এর অন্তরালে পাকিস্তানের মদদ রয়েছে, সুতরাং পাকিস্তানকে শাস্তি পেতেই হবে। আমরা যে কোনো মুহূর্তে পাকিস্তানের অভ্যন্তরে হামলা করতে পারি। মানে দুটো পক্ষই নাছোড়বান্দা। প্রথমত ভারত যদি আগ বাড়িয়ে হামলা করে তাহলে পাকিস্তান শক্ত জবাব দেওয়ার জন্য অপেক্ষা করছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে যে পারমাণবিক অস্ত্র আছে এটা দীর্ঘদিন ধরে কেবল বসিয়ে রাখবার জন্য নয়, ভারত আক্রমণ করলে প্রয়োজনে পারমাণবিক অস্ত্রের মাধ্যমে জবাব দেবে ইসলামাবাদ। এই যখন দুই পক্ষের উত্তেজনা, তখন উত্তেজনার মধ্যে পারদ ঝেলেছেন পাকিস্তানের সিনেটর
পালওয়াশা মোহাম্মদ জাই খান তিনি কি বলেছেন? তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের প্রথম ইট পাকিস্তানি সেনারা স্থাপন করবেন। তিনি আসলে সংসদে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্যটি করেছেন পালওয়াশা মোহাম্মদ জাই খান। মঙ্গলবার পাকিস্তানের এই সিনেটর বলেন, অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তান সেনাবাহিনীর সেনারা এবং প্রথম আজান দেবেন সেনাপ্রধান মুনির নিজেই। তিনি বলেন, আমরা চুরি পরে বসে নেই। পালওয়াশা বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবেন না। তিনি বলেন, ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয়। তাদের জেনে রাখা উচিত যে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না, কারণ এই পাকিস্তানে তাদের গুরু নানকের ধর্মীয় উপাসনা রয়েছে। গুরু নানকের পবিত্র স্থান হচ্ছে এই পাকিস্তানে। ইন্ডিয়া টুডে প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানি নেতাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোনো উস্কানিমূলক বক্তব্য নয়। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলোয়াল ভুট্টো জারদারিও একই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে যদি পানি বন্ধ হয় তাহলে সিন্ধু নদীতে ভারতীয়দের রক্তের প্লাবন বইয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, এই ধরনের হুমকি পাল্টা হুমকি চলছেই, কিন্তু এর মধ্যে পাকিস্তানের এবং ভারতের উত্তেজনা প্রশমনের জন্য জাতিসংঘের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস ইতিমধ্যে বলেছেন যে দুপক্ষকেই সংযমী হতে হবে, কারণ এই মুহূর্তে যদি এই দক্ষিণ এশিয়ায় একটি যুদ্ধ সংগঠিত হয় সেটি কেবলমাত্র দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আর পুরো পৃথিবীও দুটো পক্ষে বিভক্ত হয়ে যাবে। তিনি উদাহরণস্বরূপ বলেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পুরো বিশ্ব বিপর্যস্ত হয়ে গেছে। এখন যদি নতুন করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় তাহলে তা সারা বিশ্বের জন্যই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে। প্রিয় দর্শক, দেখুন উত্তেজনা চরমে। সামরিক বিশ্লেষকরা নানা ধরনের বিশ্লেষণ করছেন যে এই যুদ্ধটি শুরু হলে কে জিততে পারে। আমরা যদি বিচার বিশ্লেষণ করে দেখছি যে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পাকিস্তান অনেকটাই এগিয়ে আছে, আবার পারমাণবিক অস্ত্রের বাইরে অন্যান্য সমরাস্ত্রের ক্ষেত্রে এগিয়ে আছে ভারত। মানে শিয়ানে শিয়ানে লড়াই। কিন্তু এই যুদ্ধের বিজয় নির্ধারণ করবে পাকিস্তানকে কারা সমর্থন করছে, অন্যদিকে ভারতকে কারা সমর্থন করছে। ইতিমধ্যে তুরস্কের বিরুদ্ধে একটি অভিযোগ শানিত হয়েছে যে তুরস্ক পাকিস্তানকে অস্ত্র দিয়েছে, কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন যে পাকিস্তানে কোনো অস্ত্র পাঠানো হয়নি তুরস্ক থেকে। দেখুন, এই ধরনের যুদ্ধের পরিস্থিতির মধ্যে কোন রাষ্ট্রই কিন্তু প্রকাশ্যে বা খোলাখুলি ভাবে স্বীকার করেন না যে তিনি বা ওই রাষ্ট্রটি কোন পক্ষকে সহযোগিতা করছে। এখন তুরস্ক তো অস্ত্র বিক্রির জন্য সবসময় মুখিয়ে থাকে। আপনারা জানেন যে বিভিন্ন রাষ্ট্রে তুরস্কের অস্ত্র দিয়ে যুদ্ধে বিজয়ী হওয়ার প্রমাণ আছে। যেমন আজারবাইজানের কথাই বলি, এই আজারবাইজান আর্মেনিয়ার সঙ্গে যখন যুদ্ধটি সংগঠিত হলো কিছুদিন আগে, তখন আজারবাইজান বিজয়ী হলো। অন্যদিকে আমরা লিবিয়ার কথা যদি বলি, লিবিয়া যে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারের পক্ষে শক্তপোক্তভাবে তুরস্ক সামরিক বাহিনী দিয়ে সহযোগিতা করছে। সেখানে কিন্তু বিদ্রোহীদের দমন করা হচ্ছে তুরস্কের অস্ত্র দিয়েই। তাছাড়া আপনারা জানেন যে তুরস্কের ড্রোন বিশ্বব্যাপী সমাদৃত। এই ড্রোন দিয়ে বিশ্বের অনেক রাষ্ট্র শত্রু পক্ষকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। অন্যদিকে এই ড্রোন আবার পর্যবেক্ষণের কাজেও চমৎকার বা দারুণ উদাহরণ তৈরি করেছে। আমি যদি এই দক্ষিণ এশিয়ার মালদ্বীপের কথা বলি, মালদ্বীপের সমুদ্র সীমায় একসময় ভারতীয় সেনারা পাহারা দিত, কিন্তু সেখানে মোহাম্মদ মইজু বিজয়ী হবার পর এখন মালদ্বীপের সমুদ্র সীমানাকে পাহারা দিচ্ছে তুরস্কের বাইরাক্তার ড্রোন। প্রিয় দর্শক, তো এই ড্রোনের কারিশমার কথা সারা বিশ্বই জানে। অনেক বিশ্লেষক বলছেন ইতোমধ্যে তুরস্কের থেকে বিপুল পরিমাণ ড্রোন আনা হয়েছে পাকিস্তানে। এই ড্রোন ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে ব্যবহার করবে ইসলামাবাদ। দেখা যাক কোন দিকে পরিস্থিতি যায়। শেষ করছি ডক্টর মোহাম্মদ ইউনূস যে
মন্তব্যটি করলেন যে যুদ্ধের দামামা বাজছে, আমাদেরকেও বসে থাকলে হবে না, যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হতে আমরাও পারি, সুতরাং প্রস্তুতি নিতে হবে, যেন তেন প্রস্তুতি নয়, যেন আমরা বিজয়ী হতে পারি সেই ধরনের প্রস্তুতি। তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে এই কথা বলেছেন। প্রিয় দর্শক, তার মানে এই উপমহাদেশ কি একটা যুদ্ধের অগ্নিগর্ভের মধ্যে পড়ে যাচ্ছে? সময়ই বলে দেবে আসলে কি হচ্ছে। তবে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা চাই পাকিস্তান এবং ভারতের মধ্যে যত অমীমাংসিত বিষয় রয়েছে তা মিটে যাক, নতুন শান্তির একটি জনপদে পরিণত হোক দক্ষিণ এশিয়া। ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।